বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন এক অভূতপূর্ব নাটক মঞ্চস্থ হচ্ছে, যার প্রধান কুশীলব নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সাম্প্রতিক পদক্ষেপগুলো এমন এক রাজনৈতিক চমক তৈরি করেছে, যা দেশের বহু পুরনো হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। এই চমক শুধু বর্তমানকেই নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির গতিপথ সম্পূর্ণরূপে বদলে দিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। বিশেষ করে এই আপাত দৃষ্টিতে নীরব কিন্তু সুদূরপ্রসারী কৌশলের মধ্য দিয়ে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের ইহকালের রাজনীতির সমাধিস্থল রচনা করে দিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই চাঞ্চল্যকর পরিস্থিতি যে কেবল সাধারণ মানুষের কাছে অপ্রত্যাশিত তা নয়, স্বয়ং আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই সত্য উপলব্ধি করতে পেরেছেন বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই দলের ভেতরে এবং বাইরে ডক্টর ইউনূসের প্রতি যে ক্ষোভ ও আক্রোশ মঞ্জীভূত হয়েছে, তা এখন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। একসময় কোনো সংকটের সূত্রপাত হলে আওয়ামী লীগ জামায়াত শিবির জিকির তুলত, কিন্তু বিস্ময়করভাবে বর্তমান প্রেক্ষাপটে তাদের সমস্ত অভিযোগ, সমস্ত ক্রোধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেবল ডক্টর ইউনূস। তার নাম এখন প্রতিটি জিকিরের মূল প্রতিপাদ্য। কারণ হিসেবে বলা হচ্ছে, প্রফেসর ইউনূস এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যা আওয়ামী লীগের জন্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে দলটির পক্ষে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদি তাদের ফিরে আসার কোনো পথ অবশিষ্ট থাকে, তবে তা কেবল ইহকালে দাজ্জাল আসার আগ পর্যন্ত দাজ্জালের সহযোগী শক্তি হিসেবে সম্ভব বলে কটাক্ষ করা হচ্ছে। অর্থাৎ ইমাম মাহদীর হাতে দাজ্জালের পরাজয়ের পূর্বে যদি তারা কোনোভাবে সাময়িকভাবে দাজ্জালের পক্ষ শক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা লাভ করতে পারে, তবেই হয়তো তাদের অস্তিত্ব টিকতে পারে। অন্যথায় আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর এই ঐতিহাসিক যুগান্তকারী ঘটনাগুলোর কারিগর হিসেবে ডক্টর ইউনূসকে চিহ্নিত করা হয়েছে। তবে এই চমক কেবল আওয়ামী লীগকেই ঘায়েল করেনি। ডক্টর ইউনূসের এই অভাবনীয় কৌশল এমন গভীর ছিল যে তা বিএনপিকেও এক অভাবিত জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যখন আওয়ামী লীগের ক্ষমতার পতন হলো, তখন মনে হচ্ছিল বিএনপির জন্য সাফল্যের দুয়ার খুলে গেছে। কিন্তু বাস্তবে দেখা গেল আওয়ামী লীগের পলায়নের সাথে সাথে বিএনপির সফলতাও যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এর অন্তর্নিহিত অর্থ হলো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আর কোনো বাস্তব ভিত্তি বা কার্যকর ভূমিকা নেই। কিন্তু কিভাবে প্রফেসর ইউনূস এমন একটি পরিস্থিতি তৈরি করলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে চিত্রটি সামনে আসে তা সত্যি অবিশ্বাস্য। এক ধরনের দ্রুত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এমন এক রায় আসার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আপিলের সুযোগও হয়তো সীমিত হয়ে পড়বে। হাসিনার কি হবে এত অল্প সময়ের মধ্যে আপিল টাপিল করতে পারবেন না, এমন একটা পরিস্থিতি, এমন আশঙ্কার কথা বলা হচ্ছে যা কেউই কল্পনা করতে পারেনি। আর এর নেপথ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অদৃশ্য হাতের কথা উল্লেখ করা হচ্ছে। এর পরপরই ঘটে গেল আরেকটি নাটকীয় মোড়। শেখ হাসিনার এই কথিত ফাঁসি রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান নিয়েছে। তারা এই আদালতকে বাতিল এবং এই বিচার প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। এর ফলস্বরূপ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালত অবমাননার বা কোর্ট অফ কম্পোনেন্ট মামলা দায়ের করা হচ্ছে। এই মামলাগুলো তাদের নির্বাচন করার সক্ষমতাকে এক অনিশ্চয়তার দোলাচলে ফেলে দিয়েছে। এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে উঠছে, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভাগ্য এখন বিএনপির ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়, তাহলে বিএনপির মধ্যে শুরু হয়ে যায় তুমুলমারি এবং বিভেদ। অদ্ভুতভাবে হাসিনার ফাঁসির রায়ের দিনে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেলেও বিএনপির দুজন কর্মী প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এটি বিয়ন্ড রিজনেবল ডাউট বা তর্কাতীতভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটি প্রক্রিয়া সম্পন্ন করলেন, এর পদ্ধতি অসাধারণ চমৎকার বলে অভিহিত করা হয়েছে। তিনি জনগণের আন্দোলনকে সামনে রেখে এক সিস্টেমের মাধ্যমে দলটিকে কার্যত নিষিদ্ধ করে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আন্তর্জাতিক সম্প্রদায় এই পুরো প্রক্রিয়ায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কেউ কোনো রকম প্রতিবাদ করছে না। এটি এমন একটি পরিস্থিতি যা বিএনপির প্রাণপণ চেষ্টা করে ঠেকাতে পারেনি। কেন বিএনপি শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে, কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করছে, কেন তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে রাজনীতিতে ফিরে আসুক, এমনকি একটি রিফাইন্ড বা সংশোধিত রূপে। কারণ বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ যদি রাজনৈতিক অঙ্গনে না থাকে, তাহলে তাদের নিজেদেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাই তারা হয়তো একটি রিফাইন্ড আওয়ামী লীগ চেয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের কৌশল এতটাই সুদূর প্রসারী ছিল যে তিনি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন, এমনকি একটি সংশোধিত রূপেও নয়। মূলত শেখ হাসিনার কথিত ফাঁসির রায় এবং এর পরবর্তী অগ্রগতি এখন আলোচনার মূল বিষয়। এই রায় আওয়ামী লীগের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। মাঠ পর্যায়ে যে কজন সমর্থক এখন অবশিষ্ট ছিলেন, তারা এখন চরম হতাশায় ডুবেছেন। তারা কেবল একটি আতঙ্কে দিন কাটাচ্ছেন, কখন ধরে আনে বলা যায় না। যেখানে স্বৈরাচার হাসিনা প্রধান, তার লাশ বাংলাদেশে আনা অসম্ভব হয়ে পড়তে পারে। এই অভাবনীয় পরিস্থিতি তৈরিতে ডক্টর ইউনূস ধাপে ধাপে কাজ করেছেন। হাসিনার বিরুদ্ধে আরো অসংখ্য মামলার রায় আসছে বলে জানা গেছে, যা পুরো এই প্রক্রিয়াকে আরো জোরদার করবে। সব মিলিয়ে ডক্টর ইউনূস সত্যি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এবং ভবিষ্যতে তিনি আরো অনেক কিছু করবেন, যার মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া অন্যতম। এই পরিস্থিতি থেকে একটি বার্তা স্পষ্ট পাওয়া যাচ্ছে, আগামী দিনের বাংলাদেশ আর আওয়ামী লীগ বা বিএনপির হবে না। এই ভবিষ্যৎ বাংলাদেশ হবে জামায়াত শিবিরের এবং নতুন ধারার রাজনীতির। এমন একটি রাজনীতি যেখানে পুরনো বন্দোবস্ত, লুটপাট, চাঁদাবাজি এসবের কোনো স্থান থাকবে না। দর্শক, এই পুরো ঘটনার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা ভারতের ভূমিকাকে কেন্দ্র করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। এটি বিচারিক এবং অভ্যন্তরীণ আইন প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এখানে উল্লেখ্য, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগতভাবে চুক্তি অনুযায়ী বাধ্য। বাংলাদেশ সরকার ইতিমধ্যে একাধিক চিঠি দিয়েছে এবং নানানভাবে চেষ্টা করছে তাকে ফেরত আনার জন্য। এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার কথা ভাবছে। ভারত এখনো এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাদের পক্ষে বিষয়টি এড়িয়ে যাওয়া কঠিন হবে। সাংবাদিকরাও এই বিষয়ে চাপ দিচ্ছেন এবং ভারত সরাসরি ফেরত দেওয়ার প্রশ্নে আসে না এমন কথা বলতে পারছে না। বর্তমানে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে গভীরভাবে গবেষণা করছে। হয়তো সরাসরি ফেরত দেবে না, কিন্তু দফায় দফায় মিটিং করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। ভারতের ভেতরেও এই প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া কি তাদের জন্য নিরাপদ হবে। কলকাতার অলিতে গলিতে পোস্টারে ভরে গেছে, যেখানে শেখ হাসিনাকে ফেরত দাও, লাথি মেরে বাংলাদেশে ঢুকিয়ে দাও, পুশব্যাক করো, এমন সব স্লোগান রাখা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি মিলিয়ে ভারত এখন সত্যি হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আর যদি সরাসরি ফেরত নাও দেয়, তাহলে অন্তত তৃতীয় কোনো দেশে একটি ভুমচাং পাসপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী আলোচনা চলছে। পূর্ব তিমুর এমন একটি সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় আসছে। ভারত সম্ভবত এই বোঝা আর বহন করতে চাইছেন না, কারণ ডক্টর ইউনূস এতটাই কৌশল করে খেলছেন যে এই বোঝা বহন করে ভারতের কোনো লাভ নেই। আওয়ামী লীগকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না। অনেকে হয়তো ৭৫-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের ফিরে আসার কথা স্মরণ করিয়ে দিতে পারেন, কিন্তু সেই সময় হাসিনা বা তার পরিবারকে এতটা কঠোরভাবে ধরা হয়নি, সবার বিরুদ্ধে এত মামলাও হয়নি। কিন্তু এবার একের পর এক হাসিনার 14 গোষ্ঠীর বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকরের বন্দোবস্ত হচ্ছে। এই প্রক্রিয়া ডক্টর ইউনূস সম্পূর্ণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই নতুন বাংলাদেশে যদি হাসিনার মতো দুর্বৃত্তায়নের রাজনীতি না থাকে, তাহলে জনগণের মুহূর্তের জন্য বিএনপির মতো দুর্বৃত্তায়নের রাজনীতি সহ্য করবে না। হাসিনার মতো সন্ত্রাসী
সন্ত্রাসী ও লুটপাটের রাজনীতি থাকলে মানুষ বাধ্য হয়ে অপেক্ষাকৃত কম খারাপ বিএনপিকে সমর্থন করতে পারে, কিন্তু সেই প্রেক্ষাপটে এখন আর নেই। এ কারণে ডক্টর ইউনূসের এই রাজনৈতিক চমককে অসাধারণ বলে আখ্যায়িত করা হচ্ছে। তিনি ফ্যাসিবাদের পতনের পর গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি যেন তার হক আদায় করতে পেরেছেন। আর এতে যে বিএনপিও বেকায়দায় পড়েছে তার প্রমাণ হলো তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য। তিনি বর্তমান সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন যে সরকার মন্ডল নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে তারা কি পারে? যদি তারা কিছুই না পারে তাহলে তারেক রহমান কেন তাদের কাছে নির্বাচন চান? মন্ডল নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা সংস্কার আইন প্রণয়নের চেয়ে নির্বাচন আয়োজন করা তো আরো বড় কাজ। যদি তারা ছোট কাজগুলো না পারে তাহলে তো তাদের পক্ষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তারা পিএসকে ঘোষণা করতে পারে, প্রায় সবকিছু চূড়ান্ত করতে পারে, কেবল নির্বাচন আয়োজন করতে পারে না। এই যুক্তিগুলোকে ফাজলামি বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। যার ম্যান্ডেট নেই তার কাছে কেন নির্বাচন চাওয়া হচ্ছে, এই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে। এক কথায় বলা যায় ডক্টর ইউনূস যেভাবে হাসিনা এবং বিএনপির দুর্বৃত্তায়নের রাজনীতিকে গ্রাস করছেন তা সত্যি অসাধারণ।